আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এলাম প্রতিবারের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদিও আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিতে পারেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সকালে নাস্তা করে আমার সবজি বাগানে চলে এসেছি। যেহেতু আমাদের সংসারে প্রতিদিন কিন্তু শাক সবজি রান্না করতে হয়, কিছু না কিছু তো রান্না করতে হয়, সেজন্য চলে এলাম এখান থেকে সবজি নিতে। আর আমার সবজি বাগান থেকে তো আমি প্রতিদিন কিছু না কিছু নিয়ে রান্না করি, তো আপনাদের সাথে কিন্তু আমি সবসময় শেয়ার করি। অনেক দিন বৃষ্টির পরে কিন্তু আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর আমার এই ঢেঁড়স গাছে কিন্তু প্রতিদিন 2-1টা করে ঢেঁড়স থাকে। আর এরকম যদি 4-5টা ঢেঁড়স গাছ থাকে তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হয় না। আর ঢেঁড়স গাছ কিন্তু খুবই অল্প মাটিতেও হয়। আর যাদের এরকম জায়গা নেই তারা চাইলে বেলকনিতে বা ছাদে অল্প মাটি দিয়ে এই গাছগুলো লাগাতে পারে। আর বেশি না, কয়েকটা ঢেঁড়স গাছ যদি লাগাতে পারে তাহলে কিন্তু আর বাইরে থেকে ঢেঁড়স কিনে খেতে হয় না, প্রতিদিন কিন্তু ঢেঁড়স খেতে পারবে। আর এদিকে আমার শিম গাছগুলো মাশাআল্লাহ এখন অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। আর গাছগুলোতে একটু কাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু বেড়ে উঠতে পারবে না। আর এদিকে আমার করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরেছে সেজন্য। আর বৃষ্টির জন্য কিন্তু স্প্রে করতে পারি না। আজকে ভেবেছিলাম একটু ওষুধ দিয়ে স্প্রে করব, বিকালের দিকে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে, তো সেজন্য করতে পারিনি। আর মাশাআল্লাহ অনেকগুলো করলা এসেছে, কিন্তু একটাও বড় হচ্ছে না পোকার জন্য। পোকা চলে আসলে কিন্তু আর করলাগুলো বড় হয় না, সেজন্য আমি কেটে ফেলে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণের করলা এসেছে, শুধু সবগুলো পোকে ধরে যাচ্ছে, সেজন্য আর বড় হচ্ছে না। আর এদিকেও অনেকগুলো পাট শাক, খাওয়া হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি করলাগুলো সবগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর যখন রোদ দেয় তখন আমি একটু স্প্রে করব ওষুধ দিয়ে। আর এদিকে একটা প্রজাপতি ফুলের মধ্যে বসেছে, তো সেটা একটু ক্যামেরা বন্দি করলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে ধুন্দুলের ফুলগুলো মাশাআল্লাহ দেখতে ভীষণ সুন্দর। আর এই ফুলগুলো ফুটে সকালবেলা, একদম হলুদ হয়ে থাকে। আর এদিকে প্রজাপতির পাখাগুলো কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রজাপতিটা শুধু উড়ে উড়ে ফুলের মধ্যে বসতেছে। আর আমার এই সবজি বাগানে কিন্তু প্রচুর পরিমাণের প্রজাপতি আসে বিভিন্ন কালারের, তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে চিচিঙ্গা ফুল, দেখতে কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমার সবজি বাগান থেকে অনেকগুলো সবজি পেড়ে নিয়েছি। যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার স্বামীর ইনকাম কম হলেও আলহামদুলিল্লাহ আমার সংসারটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, সংসারের খরচ আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছে। আর আমি যেহেতু সংসারের কাজের পাশাপাশি শাক সবজি দেশি মুরগি লালন পালন করি, এতে করে আমার সংসারে কিন্তু অনেকটাই সঞ্চয় হয়। আমার স্বামীর ইনকাম কম হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার সংসারটা ভালোইভাবে কেটে যাচ্ছে। মাস শেষে আমার কিছু টাকা সেভ হয়, আমি আরও জমিয়ে রাখতে পারি। আর এভাবে সংসারের কাজের পাশাপাশি যদি শাক সবজি হাঁস মুরগি এগুলো লালন পালন করা যায় তাহলে কিন্তু সংসারে অনেক টাকা সঞ্চয় হয়।
স্বামীর অল্প ইনকাম দিয়েও কিন্তু সুখে থাকা যায়। আমরা নারীরা কিন্তু সব কিছু করতে পারি সংসারের পাশাপাশি। শুধু একটু অলসতা না করে হাত গুটিয়ে বসে না থাকে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে যদি চলতে পারি তাহলে আমাদের ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারি। স্বামীর অল্প ইনকাম দিয়েও কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে চালানো যায়। মাস শেষেও কিন্তু 1000 টাকা জমিয়ে রাখা যায়। তো এদিকে আমি কিছু সবজি পেড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার বাইরে থেকে তেমন সবজি কিনে খেতে হবে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিছু কালি টোপ ছিল, সেখানে আমি ধনিয়া পাতার গুঁড়াগুলো ফেলে না দিয়ে সেখানে লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমার দেশি মুরগিগুলোকে আমি শাক সবজি কুড়া এগুলো রান্না করে দিয়েছি। ওরা অনেক মজা করে খাচ্ছে। আর এভাবে ওদেরকে আমি দুপুরবেলা খাবারটা দিই। এতে করে আমার খাবারের খরচ কিন্তু অনেকটাই কমে আসে। আর ওদের ডিম বিক্রি করে আমি অনেক সময় ওদের জন্য খাবার কিনে নিয়ে আসি। তো সেগুলো আমি অল্প অল্প করে ওদেরকে খেতে দিই। আর এদিকে মাশাআল্লাহ আমি ডিম পাড়ার জন্য 2টা জুড়ি বেঁধে দিয়েছি এখানে। আর মাশাআল্লাহ দেখেন এখানে প্রায় 7টা ডিম পেড়েছে ওরা। আর এখানে কিন্তু টার্গেট ডিমও আছে, প্রায় 7টা ডিম পেড়েছে। তো এভাবে প্রতিদিন 6টা 7টা করে ডিম পাওয়া যায়। এতে করে আমার বাইরে থেকে আর ডিম কিনে খেতে হয় না। তো এখান থেকে আমি বিক্রিও করতে পারি, আমার ছেলে মেয়ে ওদেরকেও খাওয়াতে পারি। এভাবে কিন্তু আমার সংসারের খরচ অনেকটাই কমে আসে। যাই হোক, এদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমি ধুন্দুলগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর ধুন্দুল কিন্তু ভর্তা খেতেও বেশ ভালো লাগে। আমার কাছে সবচেয়ে কিন্তু ধুন্দুলের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আর মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। এই পর্যন্ত কিন্তু অনেকবার খাওয়া হয়েছে গাছ থেকে পেড়ে। আর আমি বাকি রান্নাগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে ধুন্দুলগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এদিকে বিকেলের জন্য নাস্তা আনা হয়েছে। আর এখানে চানাচুর আনা হয়েছে। আর আমার ছেলে মেয়ে ওরা চানাচুর খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর আমার বাসায় সব সময় মুড়ি আর চানাচুর থাকে। আর অনেক সময় ওরা কিন্তু ঝালমুড়ি বানিয়ে খেয়ে থাকে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এগুলা দিয়ে। আর অনেক সময় দেখা যায় বিকেলে আমার তেমন নাস্তা আনতে হয় না বাইরে থেকে। আর এখানে ডিম পরোটা আনা হয়েছে। ডিম পরোটা খেয়েছি অনেক দিন হয়েছে, সেজন্য আজকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এখানে সালাদও দিয়েছে। আর চা খাওয়ার জন্য দুধ আর চা পাতা নিয়ে এসেছিল। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।